আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আমি শায়লা নোশমা, আর আজকে আমরা পড়তে যাচ্ছি প্রিপোজিশন, বাংলায় যাকে বলে যতিচিহ্ন। তো শুরু করা যাক। প্রথমেই আমরা জেনে নেই আসলে প্রিপোজিশন কাকে বলে বা প্রিপোজিশন বলতে আমরা কি বুঝি। প্রিপোজিশনের প্রি অর্থ পূর্বে আর পজিশন অর্থ অবস্থান, অর্থাৎ যে সকল ওয়ার্ড কোনো নাউন বা প্রোনাউনের পূর্বে বসে পরবর্তী ওয়ার্ডগুলোর সাথে নাউন বা প্রোনাউনের সম্পর্ক নির্ধারণ করে সেই সকল শব্দকে আমরা প্রিপোজিশন বলছি। আচ্ছা, এখন দেখা যাক প্রিপোজিশনের টাইপ কি কি। প্রিপোজিশনের বিভিন্ন টাইপ আছে, কিন্তু প্রিপোজিশনের টাইপ কিন্তু সেন্টেন্সের উপর ডিপেন্ড করে হয়, নাকি প্রিপোজিশনটার উপরে ডিপেন্ড করে। এটা বলতে আমরা কি বুঝি? যেমন এখানে বলা হচ্ছে যে টাইম, প্রিপোজিশনস অফ টাইম বলতে যে সকল প্রিপোজিশন সময় দ্বারা নির্ধারণ করা হয়, সময় দ্বারা। যেমন এখানে বলা আছে at on n, আমি যদি বলি he reached there at 10 o'clock, সে 10টায় সেখানে পৌঁছলো। তো এখানে at দ্বারা টাইম বোঝানো হচ্ছে, তো আমরা বুঝতে পারছি এটা এখানে সময় নির্দেশক প্রিপোজিশন। এরপরে বলা হচ্ছে প্রিপোজিশনস অফ প্লেস, অর্থাৎ যে সকল প্রিপোজিশন দ্বারা কোনো স্থান নির্ধারণ করা হয় বা স্থানকে বোঝানো হয়। যেমন আমি যদি বলি দ্য ক্যাট ইজ আন্ডার দ্য টেবল, বিড়ালটি টেবিলের নিচে অবস্থান করছে। এখানে আমরা আন্ডার দিয়ে স্থান বোঝাচ্ছি, এই কারণে এখানে আন্ডারটা প্লেস বা প্রিপোজিশনস অফ প্লেস বলতে পারি। এরপরে ডিরেকশন, তাই প্রিপোজিশন অফ ডিরেকশন দিয়ে দিক নির্দেশনা করা হয়, দিক। যদি আমি বলি শি ইজ pointing a gun at me, gun at me, এখানে at দ্বারা, এখানে at দ্বারা কিন্তু ডিরেকশন বোঝানো হচ্ছে, এখানে at দ্বারা কিন্তু ডিরেকশন বোঝানো হচ্ছে, অর্থাৎ দিক নির্দেশনা করছে। এই কারণে এই atটাকে আমরা প্রিপোজিশনস অফ ডিরেকশন বলতে পারি। এরপরে এখানে বলা হচ্ছে প্রিপোজিশনস অফ এজেন্ট, এজেন্ট দ্বারা সম্পর্ক বোঝানো হয়, সম্পর্ক। যেমন আমি যদি বলি he is related to me by blood, এখানে কিন্তু দুটো প্রিপোজিশন ব্যবহার করা হচ্ছে, এক টু আর দুই বাই, অর্থাৎ এই দুটো দ্বারা এখানে সম্পর্ক নির্ধারণ করছে, যেহেতু সেন্টেন্সটাতে বোঝানো হচ্ছে সে আমার রক্তের সম্পর্কের কেউ। এই কারণে এই দুটো প্রিপোজিশন এখানে সম্পর্ক বা এজেন্ট নির্ধারণ করে, তাই আমরা এই দুটোকে প্রিপোজিশনস অফ এজেন্ট বলতে পারি। এটা সম্পূর্ণ সেন্টেন্সের উপর ডিপেন্ড করে। পারপাস দ্বারা কোনো ব্যক্তির দায়িত্ব বা তার কোনো দিক নির্দেশনা বা গোলকে বোঝানো হয়। যেমন হি ইজ রানিং ফর দ্য ম্যারাথন, ওকে, এখানে ফরটা দিয়ে তার একটা গোলকে বোঝানো হচ্ছে যে সে ম্যারাথনের জন্য দৌড়াচ্ছে। তো এই কারণে এটা দ্বারা পারপাস নির্দেশ করে। এবং ম্যানার দ্বারা আমরা বুঝতে পারছি যে কোনো ব্যক্তির কোনো ব্যবহারকে আমরা বোঝাই বা কোনো কিছু প্রকৃতিকে বোঝানো হয়। যেমন এখানে কিন্তু আমরা বাই দেখতে পাচ্ছি, আবার এজেন্টেও কিন্তু বাই ছিল, অর্থাৎ এতটুকু ক্লিয়ার যে প্রিপোজিশন গুলোর ওয়ার্ডের উপর ডিপেন্ড না করে এটা সেন্টেন্সে কি বোঝায় সেটার উপর ডিপেন্ড করে টাইপস অফ প্রিপোজিশন হয়। ওকে, যেমন বাই ম্যানারে আমরা বলতে পারি যে হি ইজ উইথ her by choice, এখানে সে তার সাথে আসছে নিজের ইচ্ছায়, এই কারণে উইথ এবং বাই দুটোই ব্যবহার করা হয়েছে, যেটা তাদের
কোনো দায়িত্ব বা সম্পর্কের প্রকৃতিকে বোঝাচ্ছে। এই কারণেই আমরা বলতে পারি যে সেন্টেন্সের প্রকৃতির উপর নির্ভর করেই আমাদের পরবর্তীতে টাইপস অফ প্রিপোজিশন আলাদা হয়, নাকি ওয়ার্ডটার উপর ডিপেন্ড করে। আচ্ছা, আশা করি টাইপস অফ প্রিপোজিশন ক্লিয়ার। এখন আমরা নেক্সট রুলের দিকে আগাই। এখন আমরা পড়তে যাচ্ছি প্রিপোজিশনস অফ সার্কেল। প্রিপোজিশনস অফ সার্কেল ম্যাপ দিয়ে সব ধরনের প্রিপোজিশন খুব সহজেই মনে রাখা যায়। তো এই ম্যাপটা আমি এখন আঁকাবো, পরবর্তীতে আমি একটা স্পষ্ট ছবি দিব, তখন আপনারা সকলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। কিন্তু প্রথমে ম্যাপটা একটু সুন্দর মতো বুঝতে হবে, যাতে সব ধরনের প্রিপোজিশন যা আছে সেটা কোথায় কোথায় ব্যবহার করতে হবে এই ব্যাপারগুলো আমরা ক্লিয়ার হয়ে যায়। আচ্ছা, শুরু করা যাক। প্রথমেই আমরা একটা সার্কেল দেখতে পাচ্ছি। এই সার্কেলে একেবারে সারফেস লেভেলে আমি কিছু জিনিস ধরলাম, একেবারে উপরে সারফেস লেভেলে। সারফেস লেভেলে কোনো জিনিস থাকলে সেটা কি হবে? অন। আচ্ছা, এরপরে অনের উপরে যদি থাকে, অর্থাৎ সারফেস লেভেলের উপরে, তাহলে দুটো প্রিপোজিশন হতে পারে, এক হলো ওভার অথবা অ্যাবাভ। এখন কথা হলো ওভার অথবা অ্যাবাভ এই দুটো আমরা কোন ক্ষেত্রে ব্যবহার করব? ওভার ব্যবহৃত হয় কোনো গতিশীল বস্তুর ক্ষেত্রে, গতিশীল। এবং অ্যাবাভ ব্যবহৃত হয় কোনো স্থিতিশীল বস্তুকে বোঝাতে। আচ্ছা, যেমন আমি যদি উদাহরণ দিয়ে বলি, দ্য বার্ড ফ্লু ওভার মাই হেড। বার্ড যেহেতু একটা গতিশীল বস্তু, তাই আমি ওভার ব্যবহার করেছি। এখন যদি আমি বলি the light is above my head, আমরা বুঝতে পারছি লাইট যেহেতু একটা স্থিতিশীল বস্তু, এই কারণে আমরা above ব্যবহার করেছি, এবং বার্ড যেহেতু একটা গতিশীল বস্তু, এই কারণে আমরা ওভার ব্যবহার করেছি। হোপফুলি এটা ক্লিয়ার। এখন আমরা ধরলাম একটা বস্তু যদি সম্পূর্ণ বস্তু বা কোনো বিষয়কে ছেদ করে চলে যায়, তাহলে আমরা সেখানে থ্রু ব্যবহার করব। থ্রু। আচ্ছা, আর যদি কোনো কিছু দ্বার প্রান্তে থাকে, কোনো কিছু যদি দ্বার প্রান্তে থাকে, তাহলে আমরা অ্যাট ব্যবহার করব। অ্যাট। যদি কোনো কিছু ঠিক, এটা আমরা একটা সারফেস ধরি, ঠিক সারফেস লেভেলের নিচে থাকে, তাহলে আমরা সেখানে আন্ডার ব্যবহার করব। যেমন শুরুতে আমরা পড়লাম দ্য ক্যাট ইজ আন্ডার দ্য টেবল। এখন যদি আন্ডারেরও নিচে কিছু থাকে, তখন আমরা সেখানে বিলো ব্যবহার করব। বিলো। ওকে, এখন যদি কোনো কিছুর কাছে যাওয়াকে বোঝানো হয়, কাছে যাওয়া, তাহলে কোনো কিছুর কাছে যাওয়া, কাছে যাওয়া বোঝালে আমরা টু ব্যবহার করব। টু। আর কোনো কিছু থেকে দূরে সরে যাওয়া, কোনো কিছু থেকে যদি দূরে সরে যাওয়া বোঝায়, তাহলে আমরা সেখানে ফ্রম ব্যবহার করব। ঠিক আছে, কোনো কিছুর কাছে যাওয়া হলে আমরা টু ব্যবহার করব, এবং কোনো কিছু থেকে দূরে সরে যাওয়া বোঝালে আমরা সেই অর্থে ফ্রম ব্যবহার করব। এখন যদি বাহির থেকে কিছু ভেতরে যায়, বাহির হতে ভিতরে, তাহলে আমরা ইনটু ব্যবহার করব। ইনটু। বাহির থেকে ভিতরে গেলে আমরা ইনটু ব্যবহার করব। আর যদি ভিতর থেকে বাহিরে আসে, ভিতর থেকে বাহিরে আসলে আমরা সেই ক্ষেত্রে আউট দ্বারা, ভিতর থেকে কিছু ভিতর থেকে বাহিরে আসলে আমরা সেই ক্ষেত্রে আউট অফ ব্যবহার করব। আউট অফ। অর্থাৎ কোনো কিছু বাহির থেকে ভিতরে গেলে আমরা সেখানে ইনটু ব্যবহার করছি, এবং ভিতর থেকে বাহিরে গেলে আউট অফ ব্যবহার করছি। টু, ফ্রম, ইনটু, আউট অফ, এই ব্যাপারগুলো কনফিউজ হয়ে যেতে পারে। তো আমরা একটা জিনিস মনে রাখবো, কাছে যাওয়ার অর্থে আমরা টু ব্যবহার করছি, কিন্তু বাহির থেকে ভিতরে যাওয়ার অর্থে আমরা আবার ইনটু ব্যবহার করছি। একইভাবে দূরে সরে যাওয়ার ক্ষেত্রে আমরা ফ্রম ব্যবহার করছি, কিন্তু ভিতর থেকে আবার বাহিরে যাওয়ার ক্ষেত্রে আমরা আউট অফ ব্যবহার করছি। ওকে, হোপফুলি এটা ক্লিয়ার। আচ্ছা, এখন যদি আমি বলি
এটা খুব ইজি, যে কোনো কিছুর পূর্বে বোঝালে সেই অর্থে হয় বিফোর, আর পরে বোঝালে আফটার। হ্যাঁ, কোনো কিছুর পূর্বে বোঝালে বিফোর, পরে বোঝালে আফটার, এটা আমরা জানি। আচ্ছা, আরো কিছু বিষয়, যেমন যদি আমি বলি এখানে কোনো কিছুর মধ্যে বোঝানো হলে আমরা ইন বা ইনসাইড ব্যবহার করব। ইন বা ইনসাইড ব্যবহার করব। অথবা যদি ধরি একটা রাস্তার ধারে কিছু দাঁড়ানো থাকলে সেটার ক্ষেত্রে আমরা বাই ব্যবহার করব। বাই। অনেক মানুষের ভিতরে অনেক মানুষের ভেতরে বোঝালে আমরা সেক্ষেত্রে আমাং ব্যবহার করব। আমাং। অনেক মানুষ বা অনেক বস্তুর মধ্যে যে কোনো একটা জিনিস বোঝালে আমরা আমাং ব্যবহার করব। কিন্তু যদি যে কোনো দুটো জিনিসের মধ্যে বোঝায়, তাহলে আমরা বিটুইন ব্যবহার করব। বিটুইন। জানি বোর্ডটা খুবই মেস লাগছে, কিন্তু এটা একটা ক্লিয়ার ছবি আমি দেখাবো। ওকে, তো আমরা আশা করি বুঝতে পেরেছি। আবার একটু রিক্যাপ করা যাক। কোনো কিছু ঠিক সারফেস লেভেলে থাকলে সেটাকে আমরা অন বলছি। সারফেস লেভেলের উপরে থাকলে আবার একটু রিক্যাপ করা যাক। কোনো কিছু ঠিক সারফেস লেভেলের উপরে থাকলে আমরা সেটাকে অন বলছি। কোনো কিছু অনেরও যদি উপরে থাকে তাহলে আমরা সেখানে দুটো প্রিপোজিশন ব্যবহার করব, ওভার বা অ্যাবাভ। ওভার হবে গতিশীল বস্তুর ক্ষেত্রে, অ্যাবাভ হবে স্থিতিশীল বস্তুর ক্ষেত্রে। কোনো কিছু যদি সম্পূর্ণ ছেদ করে চলে যায় সেক্ষেত্রে আমরা থ্রু ব্যবহার করব, এবং কোনো কিছু যদি দ্বার প্রান্তে থাকে সেক্ষেত্রে আমরা অ্যাড ব্যবহার করব। কোনো কিছু যদি সারফেস লেভেলের ঠিক নিচে থাকে সেক্ষেত্রে আমরা আন্ডার ব্যবহার করব। আন্ডারেরও নিচে থাকলে বিলো ব্যবহার করব। কোনো কিছু পূর্বে হলে বিফোর, পরে হলে আফটার। কোনো কিছু কাছে যাওয়া বোঝালে টু ব্যবহার করব। কোনো কিছু থেকে সরে যাওয়া বোঝালে ফ্রম ব্যবহার করব। বাহির থেকে ভিতরে যাওয়ার ক্ষেত্রে আমরা ইনটু ব্যবহার করব, আর ভিতর থেকে বাহির যাওয়ার ক্ষেত্রে আউট অফ ব্যবহার করব। কোনো কিছুর একেবারে মধ্যে বোঝালে ইন এবং ইনসাইড ব্যবহার করব, এবং অনেকের মধ্যে বোঝালে আমাং ব্যবহার করব। দুটো বস্তুর মধ্যে বোঝালে বিটুইন ব্যবহার করব, এবং একেবারে রাস্তার ধারে বোঝালে বাই। হোপফুলি আমরা এখানে অনেকগুলো প্রিপোজিশন কভার করতে পেরেছি। এখানে আমি প্রিপোজিশন ম্যাপের একটা প্রপার ছবি দেখালাম। এই ছবিটা আপনারা চাইলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন মনে রাখার স্বার্থে। হোপফুলি প্রিপোজিশন ম্যাপটা সবার জন্য ক্লিয়ার। আর এখানে আমরা দেখতে পাচ্ছি সবকিছু থেকে দূরে বোঝালে ফার ব্যবহার করব। তো এখানে আমি চেষ্টা করেছি সবগুলো প্রিপোজিশনই কভার করার। যদি আরো কোনো প্রবলেম থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। এখন আমরা পরবর্তী রুলের দিকে আগাই। প্রথমেই অ্যাটের ব্যবহার বলা আছে অবস্থান বোঝাতে ছোট স্থানের আগে, যেমন গ্রাম, এলাকা, মহল্লা, ছোট শহরের আগে অ্যাট বসে। যেমন এখানে লিখেছে অ্যাট আশারা, আমরা বলতে পারি অ্যাট ঢাকা। অ্যাট ঢাকা। আবার একইভাবে সময়, অবস্থা, হার, গতি একই জিনিস, দায়িত্ব, দূরত্ব, বয়স, দিক এসব ইত্যাদি বোঝাতে তার আগে অ্যাট বসে। সে সকল শব্দের আগে অ্যাট বসে। যেমন আই গো টু বেড অ্যাট 10 o'clock, এখানে সময় নির্দেশ করছে। সময়, এই সেন্টেন্সটা সময় নির্দেশ করছে। একইভাবে এখানে বলা হচ্ছে দ্য কান্ট্রি ইজ অ্যাট ওয়ার নাও, কান্ট্রি এখানে অবস্থা নির্দেশ করছে। অবস্থা। He pointed the gun at him, এখানে আবার দিক নির্দেশ করছে। দিক।
অথবা উদাহরণ হিসেবে আমরা যদি বলি he lost his father at 10, এখানে আবার বয়স নির্দেশ করছে। তো আমরা বুঝতে পারছি যে সময়, অবস্থা, গতি, দায়িত্ব, দূরত্ব, বয়স, দিক এগুলো বোঝালে সেই সকল শব্দের আগে অ্যাট প্রিপোজিশন ব্যবহার করা হয়। আচ্ছা, নেক্সট রুলের দিকে আগানো যাক। নেক্সট রুলে বলা হয়েছে টু এর ব্যবহার। কোন স্থানে আসা এবং যাওয়া, আমরা শুরুতেই প্রিপোজিশন ম্যাপে বলেছিলাম যে কোনো কিছুর দিকে যাওয়া বা আসা এই ধরনের ব্যাপার বোঝালে আমরা টু ব্যবহার করি। তো কোন স্থানে আসা বা যাওয়া বোঝালে ওই স্থানের আগে টু বসে। যেমন হি গোজ টু স্কুল এভরি ডে, সে প্রতিদিন স্কুলে যায়, এখানে কিন্তু আসা যাওয়া বোঝাচ্ছে। অথবা আমি যদি বলি শি গোজ টু ওয়ার্ক ডেইলি, she goes to work daily, সে প্রতিদিন কাজে যায়, সে প্রতিদিন স্কুলে যায়। এখানে আসা বা যাওয়া যেহেতু নির্ধারণ করছে, এই কারণে আমরা এখানে টু প্রিপোজিশন ব্যবহার করেছি। একইভাবে এখানে একটা ব্যতিক্রম আছে যে আসা যাওয়া বোঝাতে হোম, অ্যাব্রড, হিয়ার, দেয়ার এই সকল শব্দগুলোর সেপারেটলি আগে কখনো টু বসে না। যেহেতু হোম, অ্যাব্রড, হিয়ার, দেয়ার এইসব শব্দগুলো এমনিতেই এক একটা জায়গায় যাওয়া নির্দেশ করছে, এই কারণে টু এগুলোর শুরুতে সাধারণত বসে না। ব্যতিক্রমের ক্ষেত্রে আমরা ব্যতিক্রমটা একটু মনে রাখবো। ব্যতিক্রমের ক্ষেত্রে বলা আছে ফ্রম হিয়ার টু দেয়ার, হিয়ার দেয়ার দুটোই ব্যবহার করা হয়েছে, কিন্তু আবার টু প্রিপোজিশনও ব্যবহার করা হয়েছে। তো এটা একমাত্র ব্যতিক্রম যেটাতে টু প্রিপোজিশন ব্যবহার করা হয় হিয়ার দেয়ারের ক্ষেত্রে। আচ্ছা, নেক্সট রুলে বলা আছে ব্যক্তির কাছে অনুসারে সীমানার বাইরে পর্যন্ত পরিমাণ বা হার বোঝাতে তার আগে টু বসে। যেমন ব্যক্তির কাছে হি কেম টু মি, এখানে যেমন ব্যক্তির কাছে বোঝাচ্ছে। প্রথম সেন্টেন্সটাতে যেমন হি কেম টু মি, এখানে ব্যক্তির কাছে বোঝাচ্ছে, এই কারণে টু ব্যবহার করা হয়েছে। একইভাবে নেক্সটটাতে বলা হচ্ছে দ্য ফুড ইজ টু মাই টেস্ট, অনুসারে, খাবারটা আমার টেস্ট অনুসারে হয়েছে, অর্থাৎ এখানে অনুসারে বোঝাচ্ছে, এই কারণে টু প্রিপোজিশন ব্যবহার করা হয়েছে। একইভাবে লাস্টে বলা হচ্ছে যে জাপান ইজ টু দ্য ইস্ট অফ আওয়ার কান্ট্রি, অর্থাৎ জাপান অবশ্যই আমাদের সীমানার বাইরে, কিন্তু কোন পর্যন্ত বা কোন দিকে এই ব্যাপারটা নির্দেশ করছে, এখানে সীমানার বাইরে ব্যাপারটা নির্দেশ করছে, এখানে এই কারণে টু প্রিপোজিশন ব্যবহার করা হয়েছে। আচ্ছা, পরবর্তী রুলে আগানো যাক। পরবর্তীতে আমরা ইনের ব্যবহার দেখতে পাই, যেমন কোনো বিষয় বা ভাষা বোঝাতে তার আগে ইন বসে, যেমন ইন ইংলিশ, ইন বাংলা, ইন অ্যাকাউন্টিং, ইন অ্যারাবিক, ইন সায়েন্স। এই ধরনের যে কোনো সাবজেক্টের আগে বা কোনো বিষয়, ভাষা বোঝাতে আমরা সাধারণত ইন প্রিপোজিশন ব্যবহার করি। ওকে, নেক্সট রুলে বলা আছে বড় স্থান, সময়, অবস্থা, বিবেচনা, ক্ষেত্র, পেশা, মাধ্যম, অনুপাতের ক্ষেত্র বোঝাতে তার সামনে, এই শব্দগুলোর সামনে ইন বসে। যেমন উই লিভ ইন ঢাকা, বড় স্থান। অথবা ইউ হ্যাভ টু ডু ইট ইন ইউর ওন ইন্টারেস্ট, এটা আবার বিবেচনা বোঝাচ্ছে। আচ্ছা, we live in ঢাকা, এটা দিয়ে অবশ্যই আমরা বুঝতে পারছি বড় স্থান বোঝাচ্ছে, এবং you have to do it at your own interest, you have to do it in your own interest, এটা দিয়ে বিবেচনা বোঝাচ্ছে। I am unable to help you in this regard, এটা দিয়ে ক্ষেত্র বোঝাচ্ছে, ক্ষেত্র। এই ধরনের অবস্থাগুলো বোঝালে আমরা বুঝতেই পারছি তার শুরুতে ইন হবে। যেমন আমি যদি বলি যে she is great in her field of work,
এখানে আমি বলেছি শি ইজ গ্রেট ইন হার ফিল্ড অফ ওয়ার্ক, সে তার কাজের ক্ষেত্রে খুবই অসাধারণ। তো এইখানে যেহেতু আমি একটা ক্ষেত্রকে নির্দেশ করেছি, ইন হার ফিল্ড অফ ওয়ার্ক একটা ক্ষেত্র, তো এই ক্ষেত্রে তার অবস্থান বোঝাতে আমি ইন প্রিপোজিশন ব্যবহার করেছি। হোপফুলি ইনের ব্যবহার ক্লিয়ার। পরবর্তীতে আমরা ফর এর ব্যবহার দেখি। ফরে বলা আছে জন্য, সাহায্য, কারণ, সমর্থন, মূল্য, বিনিময়, এগুলো বোঝাতে সকল ওয়ার্ডের আগে আমরা ফর ব্যবহার করি। কিভাবে? যেমন হোয়াট ক্যান আই ডু ফর ইউ, আমি আপনার জন্য কি করতে পারি, এখানে জন্য বোঝাচ্ছে। অথবা ইউ উইল গেট আ কুপন ফর এভরি 100 টাকা ইউ পে, এখানে মূল্য বা বিনিময় বোঝাচ্ছে। ইউ উইল গেট আ কুপন ফর এভরি 100 টাকা ইউ পে, এখানে আমরা মূল্য বা বিনিময় বোঝাচ্ছে, এই কারণে ফর ব্যবহার করেছি। এরপর পরের রুলটা যদি আমরা দেখি, পরের রুলে বলা আছে সময়ের আগে ধরে যাবত ব্যাপিয়া বোঝাতে ফর বসে। সময়ের আগে ধরে যাবত ব্যাপিয়া, এই ব্যাপারগুলো বোঝাতে ফর বসে। যেমন ইট হ্যাজ বিন রেইনিং ফর 2 আওয়ার্স, এখানে ব্যাপিয়া বোঝাচ্ছে মানে 2 ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে। অথবা আমি যদি বলি she was here for a long time, সে অনেকক্ষণ ধরে এখানে ছিল, এখানে ব্যাপিয়া বোঝাচ্ছে, এই কারণে আমরা ফর ব্যবহার করেছি। আচ্ছা, হোপফুলি ফর এর ব্যবহারও ক্লিয়ার। নেক্সটে আগানো যাক। নেক্সটে আমরা ফ্রম এর ব্যবহার দেখতে পারবো। কারণ নিকট হতে অথবা কোনো স্থান হতে বোঝাতে ফ্রম বসে। যেমন দ্য ম্যান কেম ফ্রম অ্যাব্রড, আমরা এটাও বলতে পারি যে কোনো স্থান থেকে দূরে চলে যাওয়ার ক্ষেত্রে আবার ফ্রম বোঝানো হয়। যেমন উদাহরণ দেখলে আমরা বুঝতে পারবো দ্য ম্যান কেম ফ্রম অ্যাব্রড, সে অ্যাব্রড থেকে চলে এসেছে, অর্থাৎ সে অ্যাব্রড থেকে দূরে চলে গেছে, এই অর্থেও কিন্তু ফ্রম বোঝানো হয়। অথবা আমি যদি বলি she comes from a wealthy family, সে কোনো ধনী পরিবার থেকে এসেছে বা বিলং করে, এটা বোঝাচ্ছে। তো she comes from a wealthy family, কোন স্থান হতে এই অর্থে বোঝাচ্ছে, এই কারণে আমরা ফ্রম ব্যবহার করেছি। একইভাবে আমার নিকট হতে, যেমন আমি এখানে উদাহরণ হিসেবে লিখেছি আমার নিকট হতে বললে ফ্রম মি বোঝাবে, আর কোন স্থান হতে বললে ওই ফ্রম এরপর ওই স্থানটার নাম বোঝাতে। যেমন এখানে বলা হয়েছে দ্য ম্যান কি কাম ফ্রম অ্যাব্রড, সে বিদেশ থেকে এসেছে, কোন স্থান হতে বোঝাচ্ছে। অথবা ডোন্ট গেট ডাউন ফ্রম আ রানিং বাস, কোন অবস্থা বোঝাচ্ছে বা স্থান হতে বোঝাচ্ছে। স্থান হতে ফ্রম আ রানিং বাস, কোন স্থান হতে বোঝাচ্ছে এই সেন্টেন্সের ক্ষেত্রে। আচ্ছা, এরপরে আমরা অফ এর ব্যবহার দেখি। অফ এর ব্যবহারে বলা আছে সম্পর্ক, অধিকার, মালিকানা, উৎপন্ন বা উদ্ভূত, উপকরণ, কারণ বোঝাতে অফ বসে। অফ এর ব্যবহারে বলা আছে সম্পর্ক, অধিকার বা মালিকানা, উৎপন্ন বা উদ্ভূত এবং উপকরণ বা কারণের ক্ষেত্রে অফ বসে। কিভাবে? আমরা একটু উদাহরণ দেখি। আই নো নাথিং অফ ইট, আমি সেই সম্পর্কে কিছু জানি না, এখানে সম্পর্ক বোঝানো হচ্ছে। সম্পর্ক বোঝানো হচ্ছে। তবে এখানে বলা হচ্ছে দ্য হাউস ইজ মেড অফ স্টোন, উদ্ভূত বা উপকরণ এখানে বোঝানো হচ্ছে কিন্তু। অথবা যদি আমি বলি যে the house is made of stone, the bridge is made of gold, এখানে উপকরণ বোঝাতে অফ ব্যবহার করা হয়েছে। সোনা দিয়ে তৈরি একটা ব্রিজ, এই অর্থে উপকরণ বোঝাতে ব্যবহার করা হয়েছে। উপকরণ, উপকরণ বোঝাতে ইউজ করা হয়েছে। অথবা আমি যদি বলি যে she is sick because of the flu, অফ ব্যবহার করা হয়েছে এখানে ফ্লু কারণ,
এই কারণে সে অসুস্থ, এখানে কারণ বোঝাতে ব্যবহার করা হয়েছে, কারণ বোঝাতে অফ ব্যবহার করা হয়েছে, শি ইজ সিক বিকজ অফ দ্য ফ্লু। আচ্ছা, তো আজকে আমরা প্রিপোজিশনের যে সকল মেইন রুলগুলো থাকে ওই সবগুলো কভার করার চেষ্টা করেছি। যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আর দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ধন্যবাদ।